মুসলিম, আর এই জন্য এই শবে বরাতের রাতটা আমাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। শবে বরাতের দিন ছিল এটা। এই দিন রোজা ছিলাম। সকালে তেমন রান্নাবান্নার চাপ ছিল না, তেমন বলতে কি কোনো রান্নাবান্নারই চাপ ছিল না, শুধু বাসা ঝাড়ু দিয়ে মফ করে নিয়েছিলাম। এরপরে আগের দিন যেই কাপড়গুলো বারান্দায় মেলে রেখেছিলাম সেগুলো এখন সব ভাঁজ করে রেখে দেব। আমি দেখা যায় যে সব কিছু টান টান করে মেলে দেই, যার কারণে এই বেডশিট আর আমার ইস্ত্রি করতে হয় না, বা এভাবে সুন্দর করে ডলে ডলে ভাঁজ করে রাখলে দেখা যায় সেটা এমনিতেই সুন্দর টান টান থাকে। আর যদি সাথে সাথে ভাঁজ না করা হয়, এনে কিছুক্ষণ রেখে দেওয়া হয় বা রশির মধ্যেই ঘুরিয়ে রাখা হয়, তাহলে দেখা যায় যে ঘুরানোর দাগ পড়ে যায়, সেটা বেডশিট বিছানায় পাতার পরও সে দাগগুলো থাকে, যেটা দেখতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সব সময় শুকাই গেলে সাথে সাথে আনতে, আর না হয় সুন্দরভাবে রাখতে, যাতে এইভাবে ভাঁজ করে রাখি, যাতে আর আমার ওই ভুরনো যে ভাবটা, কুচকানো ভাবটা যাতে না থাকে। তো এভাবে তো আমি করি। কোন আপুরা কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন, আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা যখন কোনো কাজ টাজ ছিল না, আর বেশ অনেক পরিমাণের কাপড় চোপড় ছিল, এটা ছিল আমার বারান্দার, আর ওই পাশে আরেক বারান্দারও কাপড় চোপড় আছে, ওইটা আবার ওই রুমে গিয়ে করে নিয়ে আসব। তো দেখা যায় যে এই রোজার সময়টা সকালে কিন্তু অত একটা চাপ থাকে না। তো আমি ফজরের সময় সিহারি করে একবারে তাহাজ্জুদ করে তারপরে শুয়েছিলাম। এরপরে এই যে গোসল করে কিছুক্ষণ একটু কোরআন পড়েছিলাম, তারপরে টুকটাক কাপড় চোপড় ভাঁজের কাজে নেমে গেলাম। এই সময় গ্যাস ছিল না, গ্যাস থাকলে টুকটাক অন্য কাজও করে নিতাম। তো আমার মতো কে কে এরকম লেস দিয়ে জামা পরতে পছন্দ করেন? আমি তো দেখা যায় লেস দেই, না হয় ওই কাপড় দিয়ে, সালোয়ারের কাপড় দিয়ে ডিজাইন করে নেই। আমার ভালো লাগে জামার মধ্যে এই ধরনের ডিজাইন করতে বা লেস ব্যবহার করতে। শুধু এইভাবে থাকলে সেটা আমার অত একটা ভালো লাগে না। আর বাসায় পরার এই ড্রেসগুলো যেহেতু আমি আমারটা তৈরি করি, আমি আমার মতো করে করে নিই। আর বাহিরে তো ডিজাইন দিয়ে করলে দেখা যায় যে অনেক বেশি মজুরি নেয়। তো আলহামদুলিল্লাহ সেই ধরনের মজুরি করতে হয় না। যদি খুব বেশি দামি ড্রেস না হয় সেগুলো আমিই করে নিই। আর যে এখানে আমি এরপরে অত একটা গ্যাস ছিল না, তারপরও একটু একটু করে শুরু করতেছিলাম যে করতে থাকি, না হয় বেশ অনেক পরিমাণে রুটি বানাবো, আমার অনেক সময় লাগবে, আর রোজা আছি তো করে নেই। এখানে আমি সুজির হালুয়াটা করে নিচ্ছিলাম, আর কিছু বাদাম আর কিশমিশ নিয়েছি, আর এখানে ছোট ছোট বাটিতে বেড়ে নিয়েছি, কারণ এগুলো আমি আমার শাশুড়ির বাসায়, জায়ের বাসায়, তারপর ননদের বাসায় পাঠাবো। তো সেজন্য এগুলো সব রেডি করে নিচ্ছিলাম, আর আলাদা আলাদা করে রাখছিলাম, না হয় পরে দেখা যায় একটু শক্ত হয়ে গেলে বাড়লে সেটা দেখতে সুন্দর লাগে না, এজন্য আগেই বেড়ে রাখছিলাম এভাবে। আর যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেজন্য একবারে অনেক বেশি শক্ত করলাম না, হালকা একটু যাতেই থাকে, এইভাবেই রুটি দিয়ে খেতে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই পছন্দ করে, সেজন্য আমি এভাবেই করেছি। না হয় শুধু শুধু খাওয়ার জন্য হলে দেখা যেত আরও শুকায়, তারপরে যে সাজ দিয়ে ডিজাইন করা যায় বা কোনো ইসের মধ্যে করা যায়। আর এখানে আমি 1 কেজি পরিমাণের চালের গুঁড়ি নিয়েছিলাম, এটাকে এখন খুব ভালোভাবে মথে নিব। আর এদিকে গরুর মাংস হচ্ছিল। তো আজকেও গরুর মাংসে আমি গাজর দিয়েছি, আর গরুর মাংসের রেসিপি তো আমি অনেকবার শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে তারপরে সিটি দিয়েছি, কারণ গরুর মাংস কষানো ভালো না হলে খেতে ভালো লাগে না। আর এদিকে সব রেডি আছে, মাংস হলেও সেগুলো বাটিতে বেড়ে বেড়ে নেব। আসলে এগুলো করা অনেক একা একা অনেক ঝামেলার ব্যাপার। আর এই যে আমি কিছু রুটি বানাচ্ছি আবার ভাজছি, কারণ চালের রুটি তো একবারে বেশি বানিয়ে রাখলে আবার একটার সাথে একটা লেগে যায়। 10-12টা করে বানাচ্ছিলাম আবার ভাজছিলাম, এই তো অবস্থা। আর এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে।
তারপরে হচ্ছে যে বেশ অনেকটা বানিয়ে ফেলছি, আর বাকিগুলো এখন বানিয়ে নিতেছিলাম। আর চালের আটা দেখা যায় কি ওই বেলন পিঁড়ির মধ্যে লেগে যায়, এর জন্য আবার আমি চাকু দিয়ে ওগুলো আবার একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, না হলে দেখা যায় রুটিগুলো ছিঁড়ে যায়। তো আমার রুটিগুলো কিন্তু ফুলেছিল। এখন দেখা যায় যে একা একা করতেছিলাম, তো সেভাবে পুরোপুরি করতে পারিনি। এরপরে আর কোনো ভিডিও নেইনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সবাইকে আবার আবার দেখা যায় আমি আবার রোজা ছিলাম, তার মধ্যে আবার এদের সবাইকে বলেছি, সবাই বাসার নিচে নিচে ছিল। আমার বাসাটাই 1 নাম্বার থেকে দূরে, আর সবার বাসায় এই দোকানের কাছে। তো সবাইকে বাসার নিচে থাকতে বলেছিলাম, একটা রিক্সা নিয়ে সবাইকে আমি ওগুলো পৌঁছে দিয়ে আসছি। এবং দোকানেও আমার হাজব্যান্ডও রোজা ছিল, তাদেরকে, তারপরে দোকানের স্টাফ, ওদের সবার জন্যই দিয়ে এসেছিলাম। আর এদিকে হচ্ছে যে এক ভাই কক্সবাজার গিয়েছিল, তিনি হচ্ছে আচার, তারপর হচ্ছে বালাচাও আর হচ্ছে চকলেট এনেছে। আর বড়ি ওনার দেশের থেকে আনে, প্রতি বছরই আমাকে দেয়, সেটা দিয়েছে, মিঠাই দিয়েছে। আর এই যে সবাইকে দেওয়ার পরে এতটুকু আসতে, যাক আলহামদুলিল্লাহ সবাইকে ঠিকঠাকভাবে দিয়ে এসেছি। আর এইভাবে আমি সব কিছু রেখে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। দেখা যায় এটা হচ্ছে মাগরিবের পরে, তো আমি ওগুলো সব এখন ক্লিন করে নিলাম। আর এরপরে হচ্ছে যে আমার কিছু কিছু জিনিস হয়ে গিয়েছিল, সেগুলো এখন রিফিল করে নেব। এগুলো হচ্ছে কালো গোলমরিচ, বেশ অনেক পরিমাণের গরম মশলা নিয়ে আসা হয়েছিল। আমার হাজব্যান্ড যখন আগে ইন্ডিয়াতে যেত, এখন তো সেই সুযোগ সুবিধা নেই। তো ইন্ডিয়া থেকে দেখা যায় এই গরম মশলাগুলো, তারপরে হচ্ছে বাসমতি চাল বেশ অনেক পরিমাণে আনা হতো। তো এটাই হচ্ছে লাস্ট, এরপরে আবার ইন্ডিয়াতে যাওয়া হবে কিনা বা সেরকম সুযোগ সুবিধাও তো এখন জানি না। যাই হোক, আমাদের কি পরিস্থিতি হয় সেটা আল্লাহ পাকই ভালো জানে। তো এরপরে হচ্ছে আমার ভীম লিকুইডও শেষ হয়ে গিয়েছিল, সেটাও রিফিল করে নেব। আর সয়াবিন তেল, আরও কিছু কিছু জিনিস, সব কিছু তার ফুটেজ নেওয়া যায় না, সব কিছু অল্প অল্প করে একটু নিয়েছিলাম। আসলে ভিডিও একটু সুন্দর করার জন্য, একঘেয়েমি রান্নাবান্না দেখালে কারোই ভালো লাগে না। আর এই যে এই বোতলগুলো হচ্ছে আমার হাজব্যান্ড অ্যাপেল সিডার ভিনেগার খাইতো, তো সেই বোতলগুলোই আমি রেখে দিয়েছিলাম। আমার এই বোতলগুলোই ভালো লাগে, অত একটা সাইড দিয়ে পড়ে না। তো আমি সয়াবিন তেল একটু কম খাই, সরিষার তেল দিয়েই তরকারি রান্না করা হয়। আর ভাজাভাজি করার জন্য বা অনেক কিছু আছে, মানে সরিষার তেল দিয়ে ভালো লাগে না ওই ধরনের খাবারগুলো, বিশেষ করে ডিম ভাজা, এগুলো দেখা যায় সয়াবিন তেল দিয়েই করি। এর জন্য এটা হচ্ছে 1/2 লিটারের বোতলে রেখে দেই। আর সরিষার তেলের যেটা, সেটা রাখি হচ্ছে 1 লিটারের, এই যে 1 লিটারের বোতলে রেখে দিয়েছি। তো আর এইখানে হচ্ছে যে আমি আবার বোতলের নিচে একটা টিস্যু দিয়ে রাখি, যাতে যতই যে বোতলেই রাখা হোক, তেল কিন্তু একটু হলেও হয়। তো ওই টিস্যু দেখা যায় কিছুদিন পর পর হলে উঠিয়ে ফালাই দিলেই হয়ে যায়। আর দেখা যায়, আর এমনি তো আমরা রান্না টান্না শেষে বোতলটা মুছেই রাখি। এরপরে হচ্ছে যে এই যে বালাচাও আমি এর আগে কখনো খাইনি। তো এখন হচ্ছে নামাজ টামাজ পড়ে প্রায় রাত্র 10টার দিকে এটা ভর্তা করব। তো আমি এটা কখনো খাইনি বা করিও নি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। অনেকে দেখি না খেয়েও সুন্দর রিভিউ দেয়। আসলে রিভিউ দিতে হলে কয়েকটা আইটেমের নিয়ে তারপরে রিভিউ দিতে হয়। আর এখন তো মানুষ টাকার জন্য এরকম করে, যেটা পায় সেটারই রিভিউ ভালো বলে, আবার কিছুদিন পরে আরেকজনের সাথে কন্ট্যাক্ট হয়, তারটার রিভিউ ভালো দেয়। তো যখন রিভিউ দিতে হয় তখন দেখা যায় আগে 2-1টা খেতে হয়। অনেকে আছে বলে আমি ফার্স্ট টাইম খেয়েছি, এরকম কখনো আর হয়নি, অনেক মজা। আসলে ফার্স্ট টাইম খাইলে কিভাবে মজা বুঝে জানি না। তো এখানে আরেকটা জিনিস, আমি তো সম্পাপুকে দেখেছিলাম কাঁচা মরিচ দিয়ে করে, আমি শুকনা মরিচ দিয়ে করেছিলাম। আসলে জানি না আপু, তুমি যদি দেখো তাহলে বলো তো, যে এটা কি কাঁচা মরিচ দিয়েই করে নাকি শুকনা মরিচ দিয়েও করা যায়। তবে আমি চিন্তা করেছি আরেকদিন আমি কাঁচা মরিচ দিয়ে ট্রাই করব। তবে আমার কাছে মানে অনেক যে মজা সেরকমও না, আবার একেবারে যে খারাপ সেরকমও না, মোটামুটি লেগেছে, এটা হচ্ছে ব্যাপার। আর এদিকে হচ্ছে যে আমার ছোট বাচ্চাটা, তো এই যে আমি ভাত নিয়ে বসেছি, আর আমার পাশে আমার মেয়ে 2জনই আছে, একজন হচ্ছে ক্যামেরার পিছনে আছে, আরেকজন ক্যামেরার সামনে। এই প্রথম ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে ভাত নিয়ে বসেছি।
একটু আনইজিও লাগতেছিল। তো তারপরে হচ্ছে যে ভর্তাটা বানিয়েছি, ভিডিওর একটু ফুটেজ নেওয়ার জন্যই একটু করা হয়েছিল। আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আল্লাহ হাফেজ।